আমাদের পৃথিবীতে মাঝে মধ্যে এরকম অনেক লোক বের হয় যারা কিনা নিজেদেরকে জাতিস্বর বলে দাবি করে। জাতিস্বর জিনিসটাকে আমি একটু বোঝাই। ধরেন আপনি শাকিল, আপনার নাম শাকিল, এবং আপনি রাতে ঘুমাইছেন, ঘুম থেকে উঠে আপনার মনে পড়ছে আচ্ছা আমার নাম তো গত জন্মে শাকিল ছিল না, আমার গত জন্মে আমার নাম ছিল হলো রুহুল। সো এই যে গত জন্মের বিষয় আপনার মনে পড়ে এবং আপনি এও মনে করলেন যে গত জন্মে আমি রাজার ছেলে ছিলাম, আমার প্রচুর ধন সম্পত্তি ছিল, এবং গত জন্মের আপনার সবকিছু মনে পড়ে গেল। এই যে আপনার গত জন্মের সবকিছু মনে পড়ছে, আপনি হলেন জাতিস্বর, অর্থাৎ আপনার আগের জন্মে সবকিছু মনে পড়ছে। এখন আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন যে ভাই ভিডিও শুরুতে আপনি জাতিস্বর নিয়ে কথাবার্তা বলেছেন। কথাবার্তা বলতেছি কারণ আজকে আমরা যে বইটা রিভিউ করবো, সত্যজিৎ রায়ের সোনার কেল্লা, এই বইটা বুঝতে গেলে আপনাকে জাতিস্বর জিনিসটা খুব ভালোভাবে বুঝতে হবে। তো সোনার কেল্লা এই যে বইটা, ফেলুদার বই, ফেলুদা সব বই ভালো লাগে, তারপরে এই বইটা আমি পড়লাম, বইটা পড়ে আমার কেমন লাগলো এবং বইটা আপনি কোথায় কিনবেন, আমি এই বইটা কোথায় কিনবো, সবকিছু আজকে ডিটেইলস আলোচনা করবো। সো লেটস চেক ইট আউট। আসসালামু আলাইকুম, দিস ইজ মোহাম্মদ ওয়ালিদ, ওয়েলকাম টু বই কোড সিজন 2। প্রচুর পড়তে হবে। সোনার কেল্লা বইটির লেখক সত্যজিৎ রায়। বইটি আনন্দ পাবলিশার্স থেকে প্রথমবারের মতো প্রকাশ করা হয়, বাট আমার কাছে যে বইটি আছে এটা কিন্তু লালন পাবলিশার্সের, অর্থাৎ বাংলাদেশি পাবলিশার্স, এবং বাংলাদেশি ওই সময় সত্যকে এনে তারা প্রকাশিত করে, এবং এটা কিন্তু 1975 সালের একটা বই, অনেক আগের বই। ওই বইটার পেজ সংখ্যা 92, 92টা পেজ আছে, এবং এই বইটার অরিজিনাল দাম শুনলে আপনারা অবাক হবেন, যেহেতু 1975 সালের বই। এই বইটার ওই সময়কার দাম হলো মাত্র 8 টাকা, বাট আমার কাছ থেকে বইটা প্রায় 300 টাকার আশেপাশে নিয়েছে, নীলক্ষেত্রে কিনছি আমি। এবার যদি কাভার ডিজাইন নিয়ে একটু কথাবার্তা বলি, এই বইটা আপনারা দেখতে পাচ্ছেন যে বইটা যেহেতু সোনার কেল্লা লেখা আছে, গোল্ডেন একটা ভাইব দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং কেল্লার কিছু একটা আঁকার চেষ্টা করা হয়েছে, এবং ফ্রন্টে ফেলুদা এবং তোফসেকে দেখানো হয়েছে, কারণ ওই সময়ে প্রথমবারের মতো ফেলুদা জটায়ুর সাথে দেখা করে, যার কারণে জটায়ুকে এখনো কাভারে ইনক্লুড করেনি, পরবর্তীতে তারা ইনক্লুড করে। সো ব্যাক পার্টে তারা মেরুন কালারের একটা কিছু একটা রাখার চেষ্টা করেছে, ব্যাক পার্ট সম্পূর্ণ ফাঁকা, এখানে কিছু একটা হয়তো লেখা যেত। এনিওয়ে কাভার ডিজাইনটা আমার কাছে বেশ ভালোই লাগছে, যেহেতু পুরাতন 1975 সালের ডিজাইন, সো এর থেকে বেটার আর কি আশা করা যায়। তো এবার যদি মেইন গল্পটা আপনাদেরকে সংক্ষেপে একটু বলি, একটা ছেলে যার নাম হলো মুকুল। সো এই মুকুলের হঠাৎ করে তার পূর্বজন্মের কথা মনে পড়ে যায়, সে নিজেকে দাবি করে একজন জাতিস্বর হিসাবে। জাতিস্বর কি সেটা আপনাদেরকে আমি ভিডিও শুরুতেই বুঝাইছি, যে জাতিস্বরটা আসলে তারা যাদের কিনা পূর্বজন্মের সবকিছু মনে পড়ে যায়। খুব ভালো কথা। এখন মুকুল বলে যে সে তার পূর্বজন্মের সোনার কেল্লায় ছিল এবং সোনার কেল্লাতেই সে বড় হয়েছে এবং সেখানকার সবকিছু চেনে। এখন মুকুলের এই খবরটা খুব দ্রুতই সংবাদ মাধ্যমে প্রচার হয়ে যায় পত্রিকায়, এবং সেটা শুনে ডাক্তার হাজরা নামে একজন আসে তার বাবার কাছে, মুকুলের বাবার কাছে, যে আমি একজন এইগুলো নিয়ে রিসার্চ করতেছি জাতিস্বর নিয়ে, সো আমি চাই যে আপনার ছেলেকে আমার সাথে নিয়ে যেতে, তাকে নিয়ে সোনার কেল্লা যেতে চাই, এবং সেখান থেকে সে কি কি এক্সপ্লোর করতে পারে, তার পূর্বজন্মে কি কি আরো কিছু মনে করতে পারবে, সবকিছু আমি জানতে চাই। তো তার বাবা তাকে ভালো মনে দিয়ে দেয়, খুব ভালো কথা। এখন যেটা হয় যে 3 দিন পরে মুকুলদের যে পাড়া, সেই পাড়া থেকে একটা ছেলে কিডন্যাপ হয়ে যায়, মুকুলের সমবয়সী একটা ছেলে। সবাইকে তাদের খুঁজতেছে সে ছেলেকে কে কিডন্যাপ করলো। ঠিক তার একদিন পরে তাকে ফেরত দিয়ে যায়, এটা বলে যে আসলে তারা যাকে কিডন্যাপ করতে চাইছিল সে আসলে সে না, অর্থাৎ তারা মুকুলকে কিডন্যাপ করতে চাইছিল, তারা ভুল করে এই ছেলেকে কিডন্যাপ করে ফেলছে, কারণ মুকুল অলরেডি ডাক্তার হাজারের সাথে সোনার কেল্লায় চলে গেছে। ভাই তবে সোনার কেল্লা বলতে, সোনার কেল্লা কিন্তু রাজস্থানে অবস্থিত, রাজস্থানের যে কেল্লার আছে ওটাকে এখানে সোনার কেল্লা বলা হয়েছে। এখন এইটা দেখে তো মুকুলের বাবা খুব টেনশনে পড়ে যায় যে আমি তো আপনার ছেলেকে পাঠালাম, কিন্তু এখানে তো দেখছি আমার ছেলেকে কিডন্যাপ করার পায়তারা চলতেছে, যার কারণে মুকুলের বাবা ফেলুদার কাছে যায়। আপনারা জানেন যে ফেলুদা একজন প্রাইভেট ইনভেস্টিগেটর, গোয়েন্দা। দেখা যায় যে আমার ছেলে তো এই সবকিছু খুলে বলে, এবং ফেলুদাকে রিকোয়েস্ট করে যে আপনি যদি আমার ছেলেকে একটু রক্ষা করেন বা সেখানে সোনার কেল্লা যদি একটু যান, তার সাথে সাথে থাকেন, তাহলে আমি খুবই উপকৃত হব। তো ফেলুদা ইন্টারেস্টিং ফিল করে এবং সে রাজি হয়ে যায়, সেও সেখানে চলে যায়। এবং এই যে তৃতীয় পক্ষ, সে কে, সে কেন মুকুলকে খুঁজছে বা সে তাকে কেন কিডন্যাপ করে চাইতেছে, তো ফেলুদা সেখানে গিয়ে কি করে, ডাক্তার হাজরা আসলে তাকে নিয়ে সেখানে আলটিমেটলি কি হয়, এবং এই গল্পের শেষে কি হয়, শেষে কি সোনার কেল্লায় গিয়ে মুকুল কোনো গুপ্তধনের সন্ধান পায় বা অন্য কিছু, সবকিছু জানতে হলে আপনাকে সোনার কেল্লা পুরোপুরি পড়তে হবে। আমি একটা বিষয় আগেও বলছি, আবারও বলি, এই গল্পে প্রথমবারের মতো কিন্তু লালমোহন গাঙ্গুলিকে আমাদের সাথে পরিচয় করে দেওয়া হয়। এর আগে ফেলুদার গল্পগুলোতে সাধারণত ফেলুদা এবং তোপসেই থাকতো। ফেলুদার এবং তোপসের প্রথম গল্প যেটা ছিল ফেলুদার গোয়েন্দাগিরি, এটা দার্জিলিং এ ছিল। এখান থেকে যাত্রা শুরু হয় এবং পরবর্তীতে সোনার কেল্লা এসে আমাদের লালমোহন বাবুর সাথে পরিচয় করে দেওয়া হয়। এই সোনার কেল্লা নিয়ে কিন্তু সত্যজিৎ রায় নিজেই একটা ছবি নির্মাণ করেছিলেন, যেটার নাম ছিল সোনার কেল্লা, এবং এই ছবিতে ফেলুদার চরিত্রে অভিনয় করেছিলেন হলো সৌমিত্র চট্টোপাধ্যায়, এবং লালমোহন গাঙ্গুলির ভূমিকা অভিনয় করেছিল সন্তোষ দত্ত। এখন এই সোনার কেল্লা মুভিতে বা সোনার কেল্লার গল্পে কিন্তু এরকম একটা সিন আছে যে একটা ট্রেনের দৃশ্য, ট্রেন যাবে, সেখান থেকে উট নিয়ে যাবে, একটা খুবই একটা রোমাঞ্চকর একটা দৃশ্য আছে। সেই দৃশ্যটা তুলতে গিয়ে বা সেই দৃশ্যটা ক্যামেরা বন্দি করতে গিয়ে সত্যজিৎকে কি ঝামেলা পোহাতে হয়েছিল এবং সেই শটটা কতবার নিয়ে যেতে, তাদের কি কি সমস্যায় পড়তে হয়েছিল, এই বিষয়গুলো জানতে হলে কিন্তু আপনাকে অন্য একটা বই সত্যজিৎ লেখা, সেটা হলো একেই বলে শুটিং, সেই বইতে তিনি বর্ণনা করেছেন। শুধুমাত্র এই ছবির ক্ষেত্রে না, সত্যজিৎ তো অনেকগুলো ছবি নির্মাণ করেছেন, সেই ছবিগুলোর বিহাইন্ড দ্য সেন্স, অর্থাৎ এই ছবিগুলো শুটিং করতে গিয়ে তাদের কি কি
সমস্যায় পড়তে হয়েছে, বা সোনার কেল্লার এই যে নির্দিষ্ট একটা চিত্র, এই চিত্র ধারণ করতে গিয়ে কি সমস্যার সম্মুখীন হতে হয়েছে, সেই সমস্যাগুলো কিভাবে উতরে গেছে, কিভাবে অদ্ভুতভাবে সলিউশনগুলো বের করছে সত্যজিৎ রায়, এগুলো বুঝতে হলে আপনাদেরকে একেই বলে শুটিং বইটা পড়তে হবে। একটা বিষয় বলে রাখি যে একেই বলে শুটিং বইটা রিভিউ আমার চ্যানেলে আছে, আপনি যদি কেউ দেখে না থাকেন দেখে আসতে পারেন। আচ্ছা, অনেকের মনে একটা প্রশ্ন আসতে যে ভাই এটা তো আপনি বলেন যে 1975 সালের বই, এটা তো অনেক আগের বই, তো এখন 2025 সাল চলে, তো 25 বই 50 বছর, অলমোস্ট 50 বছর আগের বই, তো এই 50 বছর আগের বই আপনার কাছে কিভাবে এলো? ইন্টারেস্টিং একটা বিষয় যে আমি নীলক্ষেতে ফেলুদার কিছু বই খুঁজতেছিলাম, তো আমি ভাবতেছিলাম যে হয়তো বা কিছু পুরাতন বই পাওয়া যেতে পারে। ফাইনালি আমি একটা দোকানে যাই এবং সেই দোকানে বেশ অনেকগুলো বই পাই, সবগুলো বই কিনে, তার মধ্যে এই বইটা ছিল সোনার কেল্লা, এবং সেখান থেকে আমি অবশ্যই কিনে নিই। এবং এই বইটা অনেক আগের, এবং এই বইটা যে অনেক আগের সেটা যদি আপনার দেখাই, যে এই বইয়ের যে টেক্সচার, এই বইয়ের যে লেখা, এই যে অবস্থা, সবকিছু দেখলে আপনি বুঝতে পারবেন যে এই বইটা আসলে সত্যি অনেক অ্যান্টিক একটা বই। সত্যি কথা বলতে এখনকার যে গোয়েন্দা উপন্যাসগুলো বের হয় বা গোয়েন্দা লেখক আছে, তারা তাদের গল্পতে এত পরিমাণে অ্যাডাল্ট জিনিসপত্র ঢুকায়, ওইগুলার মানে ছোটদের বলার মতো বা শোনার মতো বা দেখার মতো উপযুক্ত থাকে না, ওইটা অন্য লেভেলে চলে যায়, মানে একটা খুবই বাজে অবস্থায় চলে যায়। কিন্তু সত্যজিৎ রায় ফেলুদাকে এমন একভাবে তৈরি করেছেন, কিশোররা তো বটে, কিশোরদের জন্য তৈরি করা, কিন্তু যে কোনো বয়সের লোক নির্দ্বিধায় বইটা পড়তে পারবে, এবং অসাধারণ একটা বই, এখানে কোনো অ্যাডাল্ট কন্টেন্ট নেই, কোনো কিছু নেই, তারপরে ফেলুদা অন্য লেভেলের, এই জন্যই হয়তো সত্যজিৎ রায় সবার থেকে সেরা। ওভারঅল আমার কাছে সোনার কেল্লা বইটা বেশ ভালোই লাগছে এবং মুভিটাও বেশ ভালোই লাগছে। সো আপনাদের কাছে সোনার কেল্লা বইটা বা মুভিটা কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।